হুম, এমন যদি হয় যে আজ সারাদিনের সবচেয়ে নিরাপদ বলে মনে করে যে সিদ্ধান্তটি নেওয়া হলো সেটি আসলে আমাদের ভবিষ্যতের সবচেয়ে বড় সম্ভাবনার গলা টিপে ধরেছে। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? হ্যাঁ, মানে সাধারণত যখন আমরা জীবনের কোনো ভিত্তি গড়ার কথা ভাবি তখন আমাদের মাথায় একটা নিশ্ছিদ্র নিরাপত্তার ছবি ভাসে। আমরা সবচেয়ে শক্ত দেয়াল তুলতে চাই, মাথার উপর একটা মজবুত ছাদ দিতে চাই। একদম, যাতে বাইরের কোনো ঝড় বৃষ্টি ভেতরে ঢুকতে না পারে। ঠিক, হিসাবটা খুব সোজা মনে হয় আমাদের কাছে। মানে দেয়ালের ভেতরে আমরা সম্পূর্ণ নিরাপদ আর বাইরেটা হলো ভীষণ বিপজ্জনক। কিন্তু আসলে মানুষের এই চিন্তাধারাটি একেবারে মনস্তাত্ত্বিক একটা ফাঁদ। আমরা সবকিছুকেই এই যে দৃশ্যমান ছকে ফেলে দিই না, নিরাপদ আর অনিরাপদ, এই দুই ভাগে ভাগ করে নিতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি। একটা শান্তিবোধ কাজ করে আর কি। হ্যাঁ, এটি আমাদের মস্তিষ্ককে এক ধরনের শান্তিবোধ দেয়। মানুষের মস্তিষ্ক তো জন্মগতভাবেই যে কোনো ঝুঁকি এড়াতে চায়। আর ঠিক এই জায়গাটিতেই আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা আঘাত করতে যাচ্ছি। চমৎকার একটা বিষয়। কারণ যখন আমরা মানুষের ব্যক্তিগত বিকাশ, মনস্তত্ত্ব আর সত্যিকারের সাফল্যের জগতে পা রাখি, তখন ওই নিশ্ছিদ্র দেয়ালের ধারণাটা যেন পুরোপুরি উল্টে যায়। একদম উল্টে যায়। হঠাৎ করেই মনে হতে থাকে যে দেয়ালটাকে আমরা নিরাপত্তার প্রতীক ভাবছিলাম, সেটাই হয়তো আমাদের এক অদৃশ্য কারাগারে বন্দী করে রেখেছে। রাইট। আমাদের আজকের এই বিস্তর আলোচনার মূল মিশনটাই হলো এটা উদ্ঘাটন করা। কেন মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো সবসময় নিরাপদ আর আরামদায়ক জীবন খোঁজা, অথচ সত্যিকারের বেড়ে ওঠার জন্য জীবনের ওই ঝড় বৃষ্টির মুখোমুখি হওয়া কেন অপরিহার্য। এটি আসলেই একটি অত্যন্ত জটিল মনস্তাত্ত্বিক বিষয়। আর এই যে ঝুঁকি এড়ানোর প্রবণতাই যে শেষ পর্যন্ত আমাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে, সেই বিজ্ঞানভিত্তিক আলোচনাটি আজ অত্যন্ত জরুরি। হ্যাঁ, আর এই কঠিন বাস্তবতাকে আমরা আজ একটা অসাধারণ এবং শিক্ষণীয় গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করব। গল্পটা কি নিয়ে? গল্পটি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তার কিশোর নাতি এবং দুটি ছোট চারাগাছকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। চলুন প্রেক্ষাপটটি একটু খুলে বলি। হ্যাঁ, বলুন। তো গ্রীষ্মের ছুটিতে এক কিশোর ছেলে তার দাদুর কাছে গ্রামে বেড়াতে এসছে। বিস্তীর্ণ সবুজের মাঝে ছেলেটি তার দাদুর সাথে সারাক্ষণ ঘুরে বেড়ায়। তো একদিন হঠাৎ করে ছেলেটির মনে জীবন নিয়ে একটা বেশ ভারী প্রশ্ন জাগে। আচ্ছা। সে তার দাদুকে গিয়ে সোজা জিজ্ঞেস করে, দাদু, আমি যখন বড় হব তখন আমি একজন সফল মানুষ হতে চাই। কিভাবে জীবনের সত্যিকারের সাফল্য পাওয়া যায় তার উপায় কি বলে দেওয়া যায়? মানে যে কোনো কিশোরের জন্যই এটি খুব স্বাভাবিক একটি কৌতূহল, কিন্তু এর উত্তর দেওয়াটা ততটাই কঠিন। ঠিক বলেছেন। সাধারণত এই ধরনের প্রশ্নের উত্তরে বয়স্ক মানুষেরা তাদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে লম্বা কোনো বক্তৃতা দেওয়া শুরু করেন। উপদেশ দেওয়াটা তো আমাদের সমাজের একটা সাধারণ রীতি, তাই না? হ্যাঁ, কিন্তু এই দাদু ছিলেন সম্পূর্ণ অন্যরকম। তিনি ওই লম্বা কোনো ভাষণ দিলেন না। ও আচ্ছা, তাহলে কি করলেন? তিনি শুধু একটু হাসলেন, সম্মতিসূচক মাথা নাড়লেন এবং নাতিকে সাথে নিয়ে বাড়ির কাছের একটা নার্সারিতে গেলেন। সেখান থেকে তিনি দুটি ছোট বেশ সতেজ চারাগাছ কিনলেন এবং বাড়িতে ফিরে এলেন। এরপর তিনি যা করলেন সেটাই আসলে এই গল্পের মূল ভিত্তি আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি একটি চারা গাছকে ঘরের ভেতর একটি চমৎকার টবে রোপণ করলেন। আচ্ছা। আর অন্য চারা গাছটিকে নিয়ে রোপণ করলেন একেবারে ঘরের বাইরে খোলা উঠোনে। বাহ, এটি তো এক ধরনের বৈজ্ঞানিক পরীক্ষার প্রস্তুতির মতো শোনায়। একদম তাই। মানে একটি গাছ পেল সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশ, যেখানে তাপমাত্রা, আলো, পানি সবকিছুই পরিমিত এবং নিরাপদ। আর অন্যটি পেল একটি সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশ, যেখানে প্রকৃতির খামখেয়ালিপনার ওপর তার বেঁচে থাকা নির্ভর করছে। ঠিক। গাছ দুটো লাগানোর পর দাদু এবার নাতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয় ভবিষ্যতে এই দুটি গাছের মধ্যে কোনটি বেশি ভালোভাবে বেড়ে উঠবে? বেশ কৌতূহলোদ্দীপক প্রশ্ন। ছেলেটি কি উত্তর দিল? নাতি কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করল। তারপর সে খুব আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল যে ঘরের ভেতরের গাছটি সবচেয়ে ভালোভাবে বেড়ে উঠবে। সে নিশ্চয়ই নিরাপত্তার বিষয়টা ভেবেই এই উত্তর দিয়েছে। হ্যাঁ, কারণ হিসেবে সে যে যুক্তিটি দিল তা হলো ঘরের ভেতরের গাছটি সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে সম্পূর্ণ সুরক্ষিত। অন্যদিকে বাইরের গাছটির জন্য ঝুঁকি অনেক বেশি। তাই তো। তাকে প্রখর রোদ, প্রবল ঝড়, ভারী বৃষ্টি এবং পশু পাখির আক্রমণের মতো বিষয়গুলোর মোকাবেলা করতে হবে। আসলে ছেলেটির যুক্তি কিন্তু তার নিজস্ব জায়গা থেকে সম্পূর্ণ নিখুঁত।
সে আসলে বিবর্তনীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করছে। মানে বিবর্তনের দিক থেকে। হ্যাঁ, হাজার হাজার বছর ধরে মানবজাতি এভাবেই টিকে থাকতে শিখেছে। আমাদের পূর্বপুরুষরা গুহার ভেতরে আশ্রয় নিয়েছিল বন্যপ্রাণীর আক্রমণ আর প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে। রাইট। তাই অবচেতনভাবেই আমাদের মস্তিষ্ক মনে করে যেখানে শক্তিক্ষয় কম এবং বিপদ নেই সেখানেই টিকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। ছেলেটির এই উত্তরটি মানুষের সেই আদিম প্রবৃত্তিরই বহিঃপ্রকাশ। তার মানে দাঁড়াচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনেও ঠিক একই কাজ করি। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে বা ক্যারিয়ারের সিদ্ধান্তে, এমনকি ব্যক্তিগত সম্পর্কেও ওই নিরাপত্তাকেই সাফল্যের সমর্থক বলে ধরে নিই। একদম তাই। ঘরের ভেতরে চারাগাছটি তো আসলেই সুরক্ষিত ছিল, কিন্তু দাদুর প্রতিক্রিয়া ছিল অত্যন্ত চমকপ্রদ। তিনি কি বললেন? তিনি ছেলেটির যুক্তির কোনো বিরোধিতাই করলেন না। তিনি শুধু হেসে বললেন, ভবিষ্যতে কি হয় তাই দেখা যাক। এই যে দাদুর নীরবতা, এই নীরবতার পেছনের শিক্ষণীয় দিকটি কিন্তু খেয়াল করার মতো। কিভাবে? দাদু জানতেন যে শুধু কথায় বুঝিয়ে বললে ছেলেটি হয়তো তথ্যটি মুখস্থ করবে, কিন্তু সে সেটা ভেতর থেকে উপলব্ধি করতে পারবে না। মানুষের মনস্তত্ত্ব ঠিক এভাবেই কাজ করে। আমরা যখন আরামের বৃত্ত বা স্বাচ্ছন্দ্যের গুন্ডি বেছে নিই, তখন সাময়িকভাবে আমরা নিজেদের অত্যন্ত বুদ্ধিমান মনে করি। হ্যাঁ, মনে হয় যেন আমরা খুব স্মার্ট একটা সিদ্ধান্ত নিলাম। ঠিক, আমাদের মনে হয় আমরা অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে গেছি। কিন্তু এই আরামদায়ক অবস্থায় যে আমাদের ভেতরের সুপ্ত সম্ভাবনাগুলোকে একেবারে নষ্ট করে দেয়, সেটি কেবল বাস্তব অভিজ্ঞতার মাধ্যমেই উপলব্ধি করা সম্ভব। আর ঠিক এই কারণেই গল্পটি এবার সোজা 4 বছর সামনের দিকে এগিয়ে যায়। 4 বছর? হ্যাঁ, 4 বছর পর সেই ছেলেটি আবার গ্রীষ্মের ছুটিতে গ্রামে বেরিয়ে এসেছে এবং দাদুকে দেখা মাত্রই সে তার সেই পুরনো প্রশ্নের কথা মনে করিয়ে দেয়। বাহ, ছেলেটার তো বেশ মনে আছে। সে বলে, গতবার আমি সফল হওয়ার উপায় জানতে চেয়েছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। এবার কিন্তু উত্তর দিতেই হবে। 4 বছর ধরে একটি প্রশ্নের উত্তর জানার জন্য এই দীর্ঘ অপেক্ষা প্রমাণ করে যে মানুষের মন সবসময় চূড়ান্ত ফলের প্রতি কতটা কৌতূহলী থাকে। হ্যাঁ, দাদু হাসি মুখে বললেন, চলো আগে সেই গাছ দুটোকে একটু দেখে আসি। এবার আসল চমকটা আসবে। প্রথমে দাদু তাকে ঘরের ভেতরের সেই টবের গাছটির কাছে নিয়ে গেলেন। ছেলেটি দেখল ছোট চারাগাছটি একটু বড় হয়েছে ঠিকই, কিন্তু সেটি রয়ে গেছে অত্যন্ত দুর্বল আর ফ্যাকাশে। তার মানে সুরক্ষিত থেকেও লাভ হয়নি খুব একটা। না, তার কাণ্ড সরু, পাতায় কোনো সজীবতা নেই। এরপর দাদু তাকে নিয়ে গেলেন বাইরের খোলা উঠোনে, আর সেখানে গিয়ে ছেলেটির চোখ একেবারে বিস্ময়ে বড় বড় হয়ে গেল। বাইরের গাছটির শারীরিক গঠন নিশ্চয়ই ওই 4 বছরের প্রতিটি লড়াইয়ের সাক্ষ্য বহন করছিল, তাই না? ঠিক ধরেছেন। ছোট্ট সেই চারাগাছটি পরিণত হয়েছে এক বিশাল শক্তিশালী বৃক্ষে। তার মোটা ডালপালা চারদিকে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। অবিশ্বাস্য! এতই বিশাল সেই গাছ যে পথচারীরা এখন সেই গাছের নিচে দাঁড়িয়ে বিশ্রাম নেয়, প্রখর রোদে ছায়া পায়। দাদু এবার নাতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এবার বলো কোন গাছটি বেশি সফল? ছেলেটি তো নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছিল। সে অবাক হয়ে বলল, যেটা আমরা বাইরে লাগিয়েছিলাম সেটা। কিন্তু এটা কিভাবে সম্ভব? এই গাছটাকে তো এত এত বিপদের মুখে পড়তে হয়েছে, তাও এটা এত বড় হলো কি করে? এই প্রশ্নটা কেবল ওই কিশোরের নয়, এটি আসলে আমাদের সবার মনের ভেতরে চিরন্তন একটি প্রশ্ন। আমরা বিপদ বা প্রতিকূলতাকে সবসময় ধ্বংসের কারণ হিসেবে দেখি। হ্যাঁ, আমরা ধরে নিই যে প্রতিকূলতা মানেই সেখানে ক্ষয় হবে। একদম। কিন্তু একটু দাঁড়ান, এখানেই বিষয়টি সবচেয়ে বেশি কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। এখানে ওই কিশোরের মতোই আমারও একটা পাল্টা যুক্তি মনে আসছে। আচ্ছা, বলুন তো। এই যে বাইরের বিশাল গাছটার কথা বলা হলো, এটা তো নেহায়াত কপালের জোরও হতে পারে। ধরুন, বাইরের ওই ছোট চারাগাছটি যখন প্রথম দিন প্রখর রোদে পুড়ছিল, বা প্রথম রাতে যখন ভারী ঝড় আর বৃষ্টির মুখে পড়েছিল, তখন তো সেটি গোড়া থেকে উপরে গিয়ে পুরোপুরি ধ্বংসও হয়ে যেতে পারত। একদম সত্যি কথা। বিপদের ঝুঁকি তো আসলেই ছিল, তাই না? তাহলে কেবল ঝুঁকি নিলেই যে সাফল্য আসবে, বা ঝড় বৃষ্টির মুখে পড়লেই যে কেউ শক্তিশালী হয়ে উঠবে, তার তো কোনো নিশ্চয়তা নেই। অনেক গাছ তো সত্যি ঝড়ে মারা যায়। এটি একটি অত্যন্ত যৌক্তিক এবং চমৎকার বিশ্লেষণ। মানে ঝুঁকি মানেই যে নিশ্চিত সাফল্য, তা একেবারেই নয়। বিপদ আসলেই ছিল এবং গাছটি মারাও যেতে পারত। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এখানেই আমাদের